আসসালামু আলাইকুম। আজ ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সেনা মহড়ার চাঞ্চল্যকর জবাব দিল ভারত। বিএনপির কর্মীদের অবাক করা পরামর্শ দিলেন মির্জা ফখরুল কন্যা। গ্রেফতারের ভয়ে যা করলেন নেতানিয়াহু। এবার বিস্তারিত। ভারতীয় বাংলা মিডিয়া এই সময় জানিয়েছে, মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনীর একটি IL-76 বিমান সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ১২০ জন সদস্যকে নিয়ে মিয়ানমারের রাজধানীতে অবতরণ করে। অনেকে বলেন চট্টগ্রামে মার্কিন বাংলাদেশ মহড়ার জবাবি পদক্ষেপ ছিল এটি। তবে দিল্লি জানিয়েছে তৃতীয় ভারত মিয়ানমার পারস্পরিক সামরিক সাংস্কৃতিক বিনিময়ের অংশ ছিল এই সফর। শনিবার এই কর্মসূচি শেষ হবে। বাংলাদেশ ও আমেরিকার বায়ু সেনাদের যৌথ মহড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এর কারণও বিষয়টি নিয়ে ইউনূস সরকারের গোপনীয়তা, যা খুবই অস্বাভাবিক। পরে নেট দুনিয়ায় শোরগোল শুরু হলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ও ঢাকায় আমেরিকার দূতাবাস থেকে আলাদা বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়, বাংলাদেশের বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের ৭ দিনের যৌথ মহড়া চলছে চট্টগ্রামে। এর নাম অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3। মহড়াটি শুরু হয়েছিল গত রবিবার। চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই যৌথ মহড়ার আয়োজন করা হয়। বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা ও আপৎকালীন সংকটে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমান ব্যবহার করা হয়। এ বিষয়ে দক্ষতা অর্জনের জন্যই আমেরিকার সঙ্গে যৌথ মহড়া। মহড়ায় অংশ নিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর ৯০ সদস্য, আমেরিকার ৯২ জন, শ্রীলঙ্কার বিমান বাহিনীর ২ জন চিকিৎসাকর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড ও আঞ্চলিক সহযোগী অংশীদাররা। শুক্রবার ISPR এর বিজ্ঞপ্তিতে মহড়া শেষ হওয়ার কথা জানিয়েছে। ঢাকায় আমেরিকার কূটনৈতিক মিশনের মুখপাত্র পূর্ণিমা রায়ের বিবৃতিতে বলা হয়, মহড়া প্যাসিফিক অ্যাঞ্জেল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক উদ্ধার কাজে প্রস্তুতির অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে, যা ভবিষ্যৎ সংকটে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়াবে। ভারতীয় এই সময় পত্রিকা আরও জানায়, দেশ বিদেশের কূটনৈতিক মহলের আশঙ্কা, চট্টগ্রাম সংলগ্ন মিয়ানমারে যখন চীনের প্রভাব বাড়ছে, সেখানে আমেরিকা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে অস্ত্রশস্ত্র যোগাচ্ছে। আবার কারো সন্দেহ, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে দখলদারির মহড়া এটি, কেননা এই দ্বীপের দিকে আমেরিকার দীর্ঘদিনের নজর রয়েছে বলে দাবি। গোয়েন্দা সূত্র জানায়, দেশে বড় ধরনের নাশকতার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, তেজগাঁও, শাহবাগ, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, ওয়ারী, মতিঝিল, গুলশান সহ বেশ কিছু এলাকায় তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। জানা যায়, গত এক সপ্তাহে সারা দেশ থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে প্রায় ৩,০০০ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত বুধবার আটক নেতাকর্মীদের কাছ থেকে 14টি ককটেল এবং 60টি ব্যানার উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ করা হয়েছে। যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন, তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নজরুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী যেসব ঝটিকা মিছিল বের করছে, এসব মিছিল পণ্ড ও তাদের ধরতে আমরা তৎপর। এসব কাজেও জনসাধারণ পুলিশকে সহায়তাও করেছে। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা সূত্র জানায়, নানা ইস্যুতে শুরু হয়েছে অস্থিরতা ও সহিংসতা। নির্বাচনের আগেই দেশে অরাজক পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে। নির্বাচন বানচাল ও পরবর্তী নির্বাচনের অংশগ্রহণের জন্য সহিংসতা, অস্থিরতা ও অরাজকতায় নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ দলের নেতাকর্মীরা সম্প্রতি কয়েকটি মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকায় ঝটিকা মিছিল কেন্দ্রিক নেতাকর্মীদের আইনের আওতায় আনা হচ্ছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও কার্যক্রম চালাচ্ছে। তিনি বলেন, ঢাকার কয়েকজন নেতৃত্ব দিলেও বেশিরভাগ অংশগ্রহণকারী ঢাকার বাইরে থেকে আসছে, যাতে তাদের সহজে শনাক্ত করা না যায়। যেমন ধানমন্ডির মিছিলটি করেছেন চট্টগ্রামের নেতাকর্মীরা, আর তেজগাঁওয়ের মিছিলটি করেছে বাগেরহাট ও খুলনার একটি গ্রুপ। এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশিরভাগই ঢাকার বাইরের।
তবে মিছিলগুলো অর্গানাইজ করছেন ঢাকা মহানগরের নেতারাই। আমরা সজাগ, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। নদী ও সাগরে ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ ও মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তনের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলে ও মৎস্যজীবীরা। শুক্রবার দুপুরে চর ঈশ্বর ইউনিয়নের কাজিরবাজার ঘাটে স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। এ সময় জেলেরা জানায়, নদী ও সাগরে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ ও ভারত ভিন্ন ভিন্ন সময়ে নিষেধাজ্ঞা দেয়, যার কারণে বাংলাদেশে যখন মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলে, তখন ভারতের জেলেরা বাংলাদেশের সীমানায় ঢুকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়। অন্যদিকে বাংলাদেশে যে সময় নিষেধাজ্ঞা দেওয়া হয়, এ সময় ইলিশের পেটে কোনো ডিম থাকে না, ফলে সরকারের দেয়া নিষেধাজ্ঞা বিফলে যায়। নিষেধাজ্ঞার কারণেই শুধু জেলেরাই নয়, ক্ষতির মুখে পড়বেন আড়তদার, ব্যবসায়ী এবং স্থানীয় বাজারের মাছ বিক্রেতারাও। মানববন্ধনের আয়োজকরা বলেন, মা ইলিশ সংরক্ষণে আগামী 3 অক্টোবর মধ্যরাত থেকে 25 অক্টোবর রাত 12টা পর্যন্ত পদ্মা, মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ খবরে উপকূল জুড়ে জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া। জানা যায়, ভরা মৌসুমেও নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরে আশানুরূপ ইলিশের দেখা মিলছে না। প্রতি বছর এ সময় নদী সাগর জুড়ে ইলিশের ছড়াছড়ি থাকলেও এবার জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত মাছ। এতে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো জেলে পরিবার। স্থানীয় জেলেরা বলছেন, সাগরে বা নদীতে ইলিশ থাকলেও আগের মতো আর ধরা পড়ছে না। সম্প্রতি কিছু সময় মাছ পেলেও নিষেধাজ্ঞার খবরে আবারও তারা হতাশ। গত বছর নিষেধাজ্ঞা শুরু হয়েছিল 12 অক্টোবর থেকে, কিন্তু এবছর তা এগিয়ে আনা হয়েছে 3 অক্টোবর থেকে। ফলে সংশ্লিষ্টরা তারিখ পুনর্বিবেচনার দাবি তুলেছেন। বাবার কারা জীবনের অভিজ্ঞতা ও দলের কর্মীদের প্রতি এক আবেগঘন বার্তা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা। পোস্টে তিনি একদিকে যেমন ত্যাগী নেতাকর্মীদের প্রতি সহানুভূতি জানিয়েছেন, তেমনি অন্যদিকে দলের কর্মীদেরকে অতীতের সংঘাতপূর্ণ রাজনীতি থেকে সরে এসে ব্যক্তিগত জীবন গড়া এবং উদার গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন। ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি লিখেছেন, আমি যখন আমার বাবার সাথে জেলখানায় দেখা করতে যেতাম, নিজের কষ্টের কথা কিছু বলতো না, শুধু বলতো ছেলেগুলোর কথা। কারো নখ তুলে নিয়েছে, কারো শরীর জুড়ে মারের দাগ, কেঁদে ফেলতো আব্বু। আব্বু নিজেকে খুব অপরাধী ভাবতো, বলতো এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করলো, বিয়ে করেনি, অনেকে পড়াশোনা ঠিক করে করেনি। ফেরার সময় আম্মুকে বলতো কিছু টাকা দিয়ে যেও। সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায় সেখানে খরচ করত। 15 বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। তুমি এখন কি করবা? কান্নাকাটি করবা, কমপ্লেইন করবা, নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা? তিনি আরো লিখেছেন, আজকে কিছু কথা বলি ভাই ও বোনেরা, তোমরা যারা গত 15 বছরেরও বেশি সময় ধরে আওয়ামীদের বিরুদ্ধে সংগ্রাম করেছ, মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছ, জেলে গেছো, মার খেয়েছ, এখন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাবো। এখন নিজের জীবন, নিজের দেশ গড়ার সময়। কে কি করলো, কে কি বললো না ভেবে ক্যারিয়ার গড়ো। আসল জাতীয়তাবাদী রাজনীতি করো, কারো ক্যাডার হতে যেও না। এই ভাই ওই ভাইয়ের পেছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারেল ডেমোক্রেসির চর্চা করো। মানুষের সেবা করো, না কাউকে মাইর দেওয়া তোমার কাজ না। ইউ হ্যাভ ডান ইট ইনাফ। গণ অভ্যুত্থানের সরকার নিজেকে সামলাক। লাইফে সবচেয়ে জরুরি হলো ইমান আর স্ট্র্যাটেজি। তুমি যখন আত্মবিশ্বাসী হবে, রাজনীতিও সোজা হবে, তাতেই দলের সবচেয়ে উপকার হবে। দ্য চয়েস ইজ ইয়ার্স। নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপকারী যুবলীগ কর্মী মিজানের সঙ্গে ফোনে কথা বলে ধন্যবাদ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনায় শেখ হাসিনার উপর ক্ষোভ ঝেড়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার সকাল 10:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে সার্জিস আলম লিখেছেন, আমেরিকাতে বিবেকবোধ বেচে দেওয়া যেই কুলাঙ্গারটা আখতার হোসেনকে ডিম ছুঁড়েছে, তার সঙ্গে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে। প্রশ্ন রেখে তিনি লিখেছেন, একটা মানুষ কতটা ছোট লোক হলে এই কাজ করতে পারে? এরকম নিচু মানসিকতার একটা নমরুদ 16 বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া কি হতে পারে? তিনি আরো লিখেছেন, যাদের নেত্রীর এই অবস্থা তাদের কাছে আরো বেশি ছোটলোকই দেখতে পাবেন, এটাই স্বাভাবিক। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসা পরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের অর্থায়ন থাকার কথা জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহর আদালতে রিমান্ড শুনানিতে একথা বলেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম। এদিন গুলশান থানার সন্ত্রাস বিরোধ আইন মামলায় নড়াইল 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং মোজাম্মেল হকের 10 দিনের রিমান্ড আবেদন করেন আব্দুস সালাম। বেলা 2:45টার দিকে তাদের এজলাসে তোলা হয়। সালাম 2 জনের 10 দিনের রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আব্দুস সালাম বলেন, আসামিরা আওয়ামী লীগের সকল কর্মসূচির আয়োজক। আক্তারের উপর নিউ ইয়র্কের ডিম নিক্ষেপে মোজাম্মেল হক বিকাশে টাকা দিয়েছেন। দেশকে অস্থিতিশীল আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে, দেশকে অস্থির করতে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আসামিরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ খুলে সরকার বিরোধী কাজ করতেন। মুক্তি পেছন থেকে ভূমিকা পালন করেছে। তাদের শনাক্তে কাজ চলছিল। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। মুক্তি অবৈধ সংসদের সংসদ সদস্য, ফ্যাসিস্টের সহযোগী। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী 3 রাজনৈতিক দলের নেতাদের হয়রানি, মানহানি, অপমান করার চেষ্টা করেছেন। আক্তারের উপর ডিম নিক্ষেপ করেছেন। এতে মোজাম্মেল হকের যোগসাজশ ও সহযোগিতা আছে। তিনি অর্থায়নও করেছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা এটা বলে থাকি যে অমুক আমাকে এটা করে দিল না, অমুক এই সুযোগ দিল না, অমুক এটা আমাকে বলেনি, অমুক এটা আমাকে সতর্ক করেনি। এইসব কথা আসলে বলা উচিত নয়। আপনি একজন ব্যক্তি হিসেবে নিজেই নিজের গল্প তৈরি করুন। এই গল্পগুলো এক করলে একটা নির্দিষ্ট সময় পর দেখবেন একটা বড় সফলতার গল্প তৈরি হয়েছে। এই জীবনে যারা বড় হয়েছেন তারা নিজের পথ নিজেই রচনা করেছেন। সেই পথে চলতে গিয়ে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন, কিন্তু সেগুলো উতরে গিয়ে যখন সফলতায় নোঙর করেছেন তখন ঠিকই সেই অভিযাত্রা গল্পে পরিণত হয়েছে। সুতরাং আসুন আজ থেকে নিজের সমৃদ্ধ সোনাঝরা চমৎকার একটা জীবন গল্প তৈরি করি। এই গল্প শুধু নিজেকে সমৃদ্ধ করবে না, অন্যদেরকেও অনুপ্রেরণা দেবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজায় ভয়াবহ গণহত্যা চালানোর ফলে বিশ্বব্যাপী ইসরায়েলের প্রতি যখন ক্ষোভ বাড়ছে, তখন তেল আবিবের নিরাপত্তায় সরব হল বিশ্বের বৃহৎ মুসলিম দেশ। গাজাকে অবরুদ্ধ করে প্রতিনিয়ত নিরীহ মানুষকে হত্যার পাশাপাশি হাজার হাজার মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে ইসরায়েল। এই অবস্থায় ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকায় হাজার হাজার মানুষ ও সরকার প্রধানরা যখন ইসরায়েলি হামলার প্রতিবাদ জানাচ্ছে, ঠিক তখন ইসরায়েলের প্রতি দরদ উগরে দিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে তিনি বলেন, আমাদের অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সরব হতে হবে। পাশাপাশি আমাদের ইসরায়েলের নিরাপত্তাকেও দেখতে হবে। তাহলে আমরা সত্যিকারের শান্তি পাব। তিনি বলেন, শান্তির একমাত্র সমাধান হল ইব্রাহিমের বংশধর আরব ও ইহুদিদের মধ্যে পুনর্মিলন ঘটানো। মানব পরিবার হিসেবে আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো নানা পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। যদিও এই পরোয়ানা বাস্তবায়নে কোনো দেশ কার্যকর পদক্ষেপ নেয়নি, তবুও নেতানিয়াহু ভয়ে দিন পার করছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে নেতানিয়াহুকে বহনকারী বিমানের গতিবিধি পর্যবেক্ষণে এর প্রমাণ মিলল। ফ্লাইট ট্র্যাকার থেকে দেখা গেছে বিমানটি ফ্রান্স ও স্পেনের আকাশসীমা এড়িয়ে গ্রিস ও ইতালির ওপর দিয়ে উড়ে গেছে। আর এতে বিমানটিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ছিল ভ্রমণ ঝুঁকিও। কিন্তু সেই কঠিন পথেই জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্কে পৌঁছান। ফিলিস্তিন ইস্যুর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের অন্যতম উদ্যোক্তা ফ্রান্স। দেশটির তদবিরেই অধিবেশন উপলক্ষে একের পর এক ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এছাড়া গাজায় গণহত্যা বন্ধ না হলে কঠোর পদক্ষেপের হুমকিও দিয়ে আসছে। অপরদিকে ফ্রান্স আইসিসির সদস্য, তাই আইন অনুযায়ী এই পরোয়ানা কার্যকর করতে তারা বাধ্য। যদিও তা না করলেও তেমন কোনো জবাবদিহির আওতায় আসবে না ফ্রান্স। আইসিসির পরোয়ানা জারির পরও ফ্রান্স তার আকাশপথ ব্যবহারে নেতানিয়াহু বেশ কয়েকবার অনুমতি দিয়েছিল। কিন্তু এবারই প্রথম নেতানিয়াহুর বিমান পূর্ব পরিকল্পনা মাফিকই ফ্রান্সের আকাশপথ এড়িয়ে গেল। এর কোনো ব্যাখ্যাও দেয়নি তার দপ্তর।
জেরুজালেম পোস্ট জানায়, গাজায় হামলার কারণে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সে কারণেই উড়োজাহাজের পথ পরিবর্তন করা হয়েছে। আরেকটি কারণ হলো আইসিসির সদস্যগুলো আইনি পদক্ষেপের মুখে থাকা ব্যক্তিদের তাদের আকাশসীমা ব্যবহার করতে নাও দিতে পারে। তাই মাঝপথে ঝুঁকি নিতে চাননি নেতানিয়াহু। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।